আওয়ামী লীগের এই বিস্ফোরণ থেকে বাঁচার কোন রকম ফর্মুলা আপনি এটা দিতে পারবেন কিনা, বিস্ফোরণ থেকে বাঁচার উপায়, যেটা মঞ্জু ভাই আপনাকে প্রশ্ন করেছেন। বিস্ফোরণ থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমরা ঘৃণা চাষ বন্ধ করা। আমরা যদি দেখি যে 5 আগস্টের পর থেকে প্রতিহিংসা, 5 আগস্টের আগে মঞ্জু ভাই আমার সাথে যেভাবে সম্পর্ক বা রাজনৈতিক দলগুলোর সাথে একজন আরেকজনের যে সম্পর্ক, সেটা 5 আগস্টের পর থেকে কেন চেঞ্জ হয়ে গেল? কারণ আমরা 5 আগস্ট চেয়েছি কি, আমরা চেয়েছি যারা অপরাধী তারা অপরাধী সাজা পাবে। কিন্তু আমরা যেটা দেখলাম, রাষ্ট্রীয়ভাবে যেটা দেখলাম, সেটা হচ্ছে যে না, তুমি অপরাধ করো আর না করো, তোমার রাজনৈতিক বিশ্বাসের কারণে তোমাকে সাজা পেতে হবে। তুমি এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, বা তুমি সিটিজেনই না, তোমাকে ধরে ধরে জেলে দেওয়া হবে, তুমি সেটাই মেনে নিতে হবে। কেউ কারাগারে মারা গেছে, কেউ গুম হয়ে মারা গেছে, কেউ এমনি মারা গেছে, তাহলে হিংসা হানাহানি এটা কেমনে বন্ধ হবে? আওয়ামী লীগ তো অবশ্যই এটা নিয়ে কথা বলতে হবে, রিকনসিলিয়েশনের বিষয় হলে সে একটা পার্ট। এখন এটা কিভাবে হবে, এই ফর্মুলাটা, যার ফর্মুলাটা যে পক্ষগুলো, ফর্মুলাটা আপনার কাছে যাচ্ছে, জি ফর্মুলা হচ্ছে যে যতগুলো পক্ষ আছেন আপনারা একসাথে বসেন, বসে ঠিক করেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি তোকে কিলাবো, আমি তোকে পিটাবোই, তুই এখানেই থাকবি, আপনার মনোভাব চেঞ্জ না হওয়া পর্যন্ত এই ফর্মুলা তৈরি হবে না। আপনি আগে নিজের মনোভাব ঠিক করেন যে ও এই দেশের নাগরিক, এ পাকিস্তান যাবে না পালাইয়া, ও আমেরিকা যাবে না, ও আপনি যে ভারতের কথা বলতেছেন, ভারত না গিয়ে কোথায় যাবে? ভারত ছাড়া আর কোথায় জায়গা আছে? সে কি পাকিস্তান যাবে না আমেরিকা যাবে? ভারতে তো যাবে না, মায়ানমার যাবে। তো যেখানে জায়গা পাবে সেখানেই যাবে। যেখানে আপনার উপরে যখন এই অত্যাচার আসবে, তখন তো ভারত আপনাকে নেবে না, তখন আপনি পাকিস্তানও পাবেন না, এত দূর যাবেন কি করে? বা আমেরিকাতেও যেতে পারবেন না এত দূর। তাহলে 5 আগস্টের আগে বাংলাদেশ খুবই ভালো ছিল, 5 আগস্টের পরে বাংলাদেশের সব অবক্ষয় হয়ে গেছে। না এটা বলে নাই না মঞ্জু ভাই, আপনি এটা বললেন না, আনিস ভাই এটা বলে নাই, আনিস ভাই এটা বলে নাই, আনিস ভাইয়ের মুখের কথা আপনি এটা বললেন না, কারণ তাহলে পরে দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে আনিস আলমগীর এই কথা বলেছেন, এটা মঞ্জু ভাই বলেছেন না, আনিস ভাই কথা বলেন নাই। আনিস ভাই আমি বলি মঞ্জু ভাই, আনিস ভাই কিন্তু আগে থেকেও, মানে এই আওয়ামী লীগ সরকারের আমলেও এই দলীয় ভিত্তিক, প্রেস ক্লাব ভিত্তিক, অমুক ভিত্তিক, তমুক ভিত্তিক, বিএফএস ভিত্তিক, এগুলি ভিত্তিক উনি সোচ্চার। কিন্তু এখন হয় কি, এখন উনারে তো ওই সময় কেউ দেখছে পড়ছে কিনা যাই না, এখন মনে হইতে পারে এরকম, কিন্তু মঞ্জু ভাই আপনি তো জানেন যে আপনি নতুন গজে ওঠা বিপ্লবীরা সব জায়গায় নতুন নতুন। আনিস ভাইয়ের কোনো সমস্যা, উনি সরল সহজ মানুষ, খাওয়া দাওয়া পছন্দ করেন। উনি যদি কথাটা বলার সময় এভাবেই বলেন যে আওয়ামী লীগ যে ফেসিবাদ করেছে, সেই ফেসিবাদ থেকে 5 আগস্টের পরে আমরা সেটার এখনো পরিবর্তন দেখি না, এইটা উনি বললে ভালো হয়। আওয়ামী লীগ থেকে নিকৃষ্ট শাসন দিচ্ছে, এগুলো বলার কারণে তো জেলে গেছি। আচ্ছা, মঞ্জু ভাইদের ইচ্ছা, আমরা কতবার জেলে গেছি সেই খবর তো আপনি রাখেন নাই। মঞ্জু ভাই আপনি তো রাজনীতিবিদ, আপনি একবার জেলে থাকবেন, একবার ক্যাবিনেটে থাকবেন। আচ্ছা মঞ্জু ভাই, আপনি খুব ভালো কথা বলছেন। আসলে আমাদের মতো লোকও যদি মিডিয়েটর হয়, এগুলো কিন্তু সমাধান হয়ে যায়। আমরা যখন এগুলো করছি না, আমরা এগুলাকে বিশাল আঙ্গিকে রেখে দিয়েছি এবং প্রতিহিংসার মাধ্যমে রেখেছি। আমরা ইউনূসের আমলে চলমান মব সংস্কৃতি চালু রাখতে চাই। আমরা এখানে প্রতিপক্ষকে শেষ করতে দেন। আপনি যখন মব সংস্কৃতি চালু রাখতে চান, আপনি যখন 2 বছরের বেশি সময় ধরে একজনকে, আপনি 2 বছরের বেশি সময় ধরে একজনকে বিনা বিচারে আপনি জেলে রাখতে চান, তখন এগুলোর কোনো সমাধান হবে না। এখন আপনি সমাধান চাচ্ছেন, তো আপনাকে আমি বলি, এই সমাধান বাংলাদেশে কেউ করবে না, এটা বিদেশে করবে। এবং যে দেশে উনি আশ্রয় নিয়েছেন সে দেশকে বলেন যে এটা ঠিক করে দিতে, তারা করে দেবে। আনিস ভাই কাদেরকে লর্ড মানে সেটা বোঝা গেল। আর না বলি কোনো কথা, আপনি আমেরিকা পাকিস্তানকে দিলে তো তারা মানবে না, তারা তো পাকিস্তানে নাই। আনিস ভাই, তারা তো ভারতে আছে। আনিস ভাই আমরা বক্তব্য শেষ করি যে আমরা প্রিয় পছন্দের দল তো কথা হইছে পাকিস্তান, তাই না? পাকিস্তান তো মঞ্জু ভাই, আনিস ভাই আপনাদের দুজনকে ধন্যবাদ। ভারতের সঙ্গে যতগুলি চুক্তি আছে সেগুলি প্রকাশ করা হোক এবং সেগুলির মধ্যে কোনটা ভয়াবহ সেটা জানা হোক। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে বারবার এই আবেদন জানাইছিলাম যে আপনারা চুক্তিগুলি সামনে আনেন এবং চুক্তিগুলি বাতিল করেন যেগুলি আমাদের জন্য ক্ষতিকর। ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে প্রথম আন্তর্জাতিক যে নির্বাহী নির্দেশ সামনে আনছেন সেটা হচ্ছে আদানির টাকা দেওয়া, কিভাবে তাড়াতাড়ি করে আদানির টাকাটা পরিশোধ করা যাবে, সেটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। এবং এই সরকারের ক্ষেত্রেও সমকথা প্রযোজ্য ভারতের সাথে। আমি পানি সম্পদ মন্ত্রীকে জিজ্ঞেস করছিলাম আপনারা পানি চুক্তি কি করবেন, উনি বলেন যে যেটা আছে এটা রাখতে পারলে আমি খুশি।
সত্যি সত্যি আমার অনুষ্ঠানে আবার দেখেন, চেক ইট ব্যাক। এর চেয়ে ভয়াবহ চুক্তিগুলি আপনিও দেখান, আমি মঞ্জু ভাইয়ের কাছে আসি। আমার কাছে মনে হয় যত রকম আন্তর্জাতিক চুক্তি আছে এর চেয়ে যদি 1000 গুণ ভয়াবহ হয়, এগুলি বাতিল করেন ভাই সদাশয় সরকার এবং জামাতে ইসলামী যারা আছেন, আপনারা যারা এনসিপি আছেন, তারা এটার বিরোধিতা করেন। মঞ্জু ভাই এটার বিরোধিতা করেন ভয়াবহ চুক্তিগুলোর। মঞ্জু ভাই, আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার মোটামুটি 1.5 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে গেছে, বিএনপি সরকার ক্ষমতায় 4.5 মাসে বেশি হয়েছে আসছে, কিন্তু মানে যারা মানে সহযোগিতার জন্য, মানে খুনের সহযোগিতার এনাবলার হিসেবে যারা গ্রেফতার হয়েছিলেন, সেই লেখক, গবেষক, সাংবাদিক শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু, কিংবা শ্যামল দত্ত, কিংবা ফারজানা রূপা, শাকিল, যাদেরকে আমি চিনি, তাদের কয়েকজনের নাম আমি আপনার বললাম, যে তাদের বিরুদ্ধে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশের বড় কর্তার পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা হবে। এই ব্যাপারটা আসলে আপনি কেমন ভাবে দেখেন, যে এই হত্যা মামলাগুলি আবার নতুন করে হবে 2 বছর কারাভোগের পরে, সেটা আপনি কেমন ভাবে দেখেন, সেটা আপনি একটু আমাদেরকে বলবেন। আমি একটা প্রশ্ন করি আনিস আলমগীর ভাইকে, উনি পরে উত্তর দিলে চলবে। উনি যে বলছেন যে এটা এক সময় বিস্ফোরণ ঘটবে, মানে আওয়ামী লীগ, যে আমরা আওয়ামী লীগকে স্পেস দিচ্ছি না বা আওয়ামী লীগের লোকেরা জেলে আছে, তো এই বিস্ফোরণ থেকে বাঁচার একটা ফর্মুলা উনি আমাদেরকে দিতে পারেন কিনা, যে কি করলে এটা সমাধান হতে পারে? এটা আমি ওনার কাছ থেকে একটু শুনতে খুব আগ্রহী। নাম্বার সময় উনি বলবেন। নাম্বার 2 হচ্ছে যে আমরা আপনি যে কথাটা বলেছেন যে যারা সাংবাদিক, বুদ্ধিজীবী, যারা বিভিন্নভাবে জেলে আছেন, দেখেন আমরা এই সংকটগুলো সমাধানের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো একটা পথ খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না? যে ইমিডিয়েট আমাদের যে স্মৃতি আছে, ইমিডিয়েট যে স্মৃতিগুলো আছে, যে দমন নিপীড়নের, যখনই ওই প্রসঙ্গগুলো আসে তখনই কিন্তু অতীত সামনে চলে আসে। অতীত সামনে চলে আসলেই, যেমন ধরেন আমি দুই একটা উদাহরণ দিই আপনাকে, যেমন সাব্বির হোসেন চৌধুরী মুক্তি পেয়েছেন, যেমন নারায়ণগঞ্জের যে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি মুক্তি পেয়েছেন। এগুলো নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে যে এটা কোনো আন্ডারস্ট্যান্ডিং কিনা, এটা কোনো রিফাইন আওয়ামী লীগ তৈরি কিনা। তাহলে বুঝতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আইনের গতিকে সঠিকভাবে চালানো একটা কঠিন ব্যাপার, এবং এই অসুবিধাগুলো বিভিন্নভাবে হচ্ছে। তো আমি যেটা মনে করি যে আইনের গতি স্বাভাবিকভাবে চলা উচিত, কিন্তু আমাদের বিচারাঙ্গন যেটা বা আইন যেখানে প্রয়োগ হয়, সেখানে তো আমরা এখনো একটা স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি করতে পারি নাই। আপনি যে সমস্ত ব্যক্তিদের নাম বলেছেন, ওনাদের বিভিন্ন ইস্যুতে ওনাদের বিতর্কিত ভূমিকা আছে, বিভিন্ন ইস্যুতে ওনারা ফেসিবাদ উৎপাদনের পেছনে ওনাদের লেখনী, ওনাদের ভূমিকা, ওনাদের নির্লজ্জ অবস্থান আছে। আপনাকে একটা কথা বলি, মঞ্জু ভাই, আমি একটা কথা বলতে পারি। আমি বাংলাদেশে দেখি কি, আমি বাংলাদেশে, মঞ্জু ভাই এইটাও একটু অ্যাড্রেস করে দেন। আমি বাংলাদেশে দেখি কি, যার ক্ষমতা আছে তার কিছু হয় না। আপনি তাদেরকে ফেসিবাদ উৎপাদনের জন্য আপনি বলতেছেন, অথচ যারা, যে ব্যবসায়ীরা, যে ক্ষমতাধর, যে শিল্পপতিরা ওইখানে দাঁড়ায় কি কি বলছে, আমি আর এগুলি বলতে চাই না, তাদের কিছু হয় নাই। উনাদেরকে যারা বেতন দিচ্ছেন তাদেরও কিছু হয় নাই। 21 পুরস্কার পাইছে কয়েকজন। আমার কথা তো শেষ করতে পারি নাই, তাই আপনার আর এই প্রশ্নটা করতে হইতো না। দেখেন, যখন কেউ অপরাধ করে পালায়ে যায়, আপনি দেখবেন যে কোনো একটা বাসায় যদি খুন করে যদি কেউ পালায়ে যায়, পুলিশ এসে যখন খুনিকে পায় না, তখন ওই বাসার কাজের লোককে গ্রেফতার করে নিয়ে যায়। ঠিক আছে? তো আমরা যেমন আমাদের 71 সালে আমরা দেখেছি যে পাকিস্তানি যারা গণহত্যা চালিয়েছে, যারা মানে আমাদের উপরে এই দুঃশাসন চাপিয়েছে, তারা কিন্তু ঠিকই সবাই চলে গেছে, আত্মসমর্পণ করে তারা পার পেয়ে গেছে। কিন্তু তাদের দালালরা যারা এখানে রয়ে গেছে, তাদের সাথে কিন্তু আমাদের এখন ফাইট করতে হচ্ছে। লম্বা 50 বছর 52 বছর আমরা তাদের সাথেই লড়াই করে যাচ্ছি। শেখ হাসিনা এবং তার প্রধানরা যখন চলে গেছে, এবং যারা আছে এদেরকে যারা বেতন দিছে, আমি যাদের কথা বললাম, এদেরকে যারা বেতন দিছে, তাদের সাথে তো আপনাদের সরকারের বিরোধী দলের নেতাদের সারাক্ষণ আমি দেখি। আমি কথাটা শেষ করতে দেন আপনি আমাকে। না না, এটা কি, না না মঞ্জু ভাই, আপনি তো সুন্দর করে কথা বলেন, আপনার কথা শুনতে ইচ্ছা করে। মানে খুনি পালায় গেছে, চাকর আছে, এটা কি এই ক্ষেত্রে মিললো? কথাটা শেষ করি, জি আমি আপনার কথাটা শেষ করি। আওয়ামী লীগকে আমি 5ই আগস্টের পরে 3 ভাগে ভাগ করতে দেখতেছি। এক ভাগ হচ্ছে পলায়ন লীগ, এরা হচ্ছে পালায়ে গেছে। আরেক ভাগ হচ্ছে সমঝোতা লীগ, এরা নানাভাবে সমঝোতা করে, পয়সা করে দিয়ে, নানা সুযোগ সুবিধা দিয়ে আছে, যেটা যাদের কথা আপনি ইঙ্গিত করছেন, বড় মালিক, বড় মানে এরা হচ্ছে সমঝোতা লীগ। এরা নানাভাবে সমঝোতা করে, চাঁদা দিয়ে, পয়সা করে দিয়ে এরা আছে। আর হচ্ছে তৃতীয় শ্রেণীর যেগুলো আছে, তারা 2-4টা গ্রেফতার হয়েছে, যারা হচ্ছে আওয়ামী লীগ আমলেও তেমন কিছু ভাগ পাইতে পারে নাই। যেমন আমাদের আনিস আলমগীর ভাই কিন্তু আওয়ামী লীগ আমলে তেমন কোনো ভালো পদবি পান নাই।
কিন্তু উনি আওয়ামী লীগের সাংবাদিক হিসেবে ওনার একটা পরিচিতি আছে। এই সমস্যাগুলো হয়েছে এই তৃতীয় শ্রেণীর লোকদের উপরে গিয়ে। তো এইটাই হচ্ছে যে আমাদের সংকটের জায়গা। প্রধান শত্রু যখন পালায়ে যায়, যেমন আমরা যতগুলো বিচার করতেছি দেখছেন যে সব অ্যাবসেন্সিয়ার বিচারগুলো হচ্ছে, প্রেজেন্ট যারা আছে তারা কেউ সামনে আসছে না। তো আপনার এই সংকটগুলোকে আমি অ্যাড্রেস করতে চাই, এবং এই সংকটগুলো আস্তে আস্তে অ্যাড্রেসেস হবে, কারণ ডিউ টু আমরা তো একটা জট খুলতে পারছি না। সেজন্য আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত মূল অপরাধীরা 2-4টা শাস্তি না পাবে, ততক্ষণ পর্যন্ত অপরাধীদের ক্ষোভটা এই দ্বিতীয় এবং দ্বিতীয় শ্রেণীর লোকেরা পয়সা দিয়ে ম্যানেজ করে থাকবে, সমঝোতা করে থাকবে, এবং কিছুদিন পর 2-4টা নানাভাবে মানে ওই প্রায়শ্চিত্ত ভোগ করবে, আর কিছু লোক মানে তৃতীয় অবস্থায় থেকে তারা কিছুটা বিপদের মধ্যে পড়বে। ওকে, এটা গ্রাজুয়ালি এটাকে আমাদের এটা হচ্ছে বাস্তবতা। আমরা বাস্তব কথা বলতে গেলে সমস্যা হয় কি, মানে যেমন আমি আমেরিকা আইনের শাসনে আমি যখন বিচার বিভাগ কখনো এরকম আমি আপনাকে বলি, আমি যখন আমেরিকার ইস্যুটা নিয়ে যখন তথ্যভিত্তিক আলোচনা করতে গেলাম, তখনই আপনারা আমাকে ব্লেম দিয়ে দিলেন যে আমি আমেরিকার আপনারা মানে পক্ষে কথা বলছি। আমি বলছি, আমি একটু শেষ করি। আমি বলছি যে আমেরিকার সাথে চুক্তিটা পুনর্মূল্যায়নের এবং রিভিউ করার সুযোগ আছে, এবং সেখানে আমাদের যেই জায়গায় আমাদের সাথে মনে হবে যে আমাদের স্বার্থ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমাদের স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমি মনে করি টু দ্য পয়েন্ট আলোচনা আসা দরকার। চ্যাট জিপিটি হোক, আনএস জিপিটি হোক, কিছু একটা বের করে আমাদেরকে তথ্য সহ দিলে আমাদের জন্য সুবিধা হবে। তাইলে আমরা টোটাল ডিসকাশন করতে পারবো। আপনি কারো পক্ষে কথা বলতেছেন, সেই ব্লেম আমি দিব না। আমি শুধু ছোট্ট একটা তথ্য দেই আপনার, আপনি তো খুব তথ্য নির্ভর লোক, আপনার তথ্য দেই আমি। এই সংসদের একজন সংসদ সদস্য, তার নাম ব্যারিস্টার রুমিন ফারানা, উনি বলছেন যে উনি এটা সংসদে আলোচনা করতে চান। নোটিশ আকারে তুলতে হইলে 5 জন সংসদ সদস্য লাগে। সেই 5 জন সংসদ সদস্য তিনি সরকার এবং বিরোধী দলের মধ্যে থেকে পান নাই। চুক্তিটা হয়েছে 9 ফেব্রুয়ারি 2026। আজকে আমরা যখন কথা বলতেছি তখন 9 জুলাই 2026। এতদিনের মধ্যে কেন এটা পাওয়া গেল না? পৃথিবীতে কিন্তু সব বিষয়ে আলোচনা হয়ে গেছে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিটা নিয়ে আলোচনা হইতে পারে নাই। খালেদ ভাই, আপনাকে আমি বলি, প্রশ্নটা তো আপনারই ভুল প্রশ্ন। যারা এই চুক্তির সাথে রিলেটেড জানেন, এই চুক্তির সাথে তো বিএনপি, জামাত, এনসিপি রিলেটেড। জামাত বলছে যে সে রিলেটেড না, জামাত মিথ্যা বলছে। জামাত শফিকুর রহমান বলছে তাকে জিজ্ঞেস করা হয় নাই। ভাই, পরে তো ডাক্তার আব্দুল্লাহ তাহেরের একটা ইন্টারভিউ বেরিয়েছে পুরানো দিনের, যে উনি আমেরিকান এমবাসি থেকে বেরোচ্ছেন, ওনাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছে যে মার্কিন চুক্তিটার ব্যাপারে আপনাদের মতামত কি। উনি বলেছেন চুক্তিটা আমরা পর্যালোচনা করছি, আমাদের মতামত। সেটা অন্য কথা। উনি আবার পরে বলছেন যে এই চুক্তিটা না স্পেসিফিক, এই চুক্তি না। আচ্ছা, যাই হোক, শফিকুর রহমান সাহেব বলছেন জামাতের সাথে তাদের কথা হয় নাই, তাহলে মিথ্যা বলছেন শফিকুর রহমান, আপনার কথা না। যদি এখানে তো যুক্তির একটা বিষয় থাকে, যদি ওনাদের সাথে কথা না হয়ে থাকে, তাহলে ওনারা কেন রুমিন ফারহানার সাথে বা ওনারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন না? বরং জামাতের আমির তো সেদিন পার্লামেন্টের সেখানে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা আমাদের ঐতিহাসিক বন্ধু না, এই ধরনের কি একটা বলেছেন, ঐতিহাসিক বন্ধু বলছেন। আপনি দুইটা বিষয় বলেন, আপনি রুমিন ফারহানার বিষয়টাও বললেন, একই সাথে আরেকটা জিনিস খেয়াল করেন, ব্যারিস্টার আরমান নামে একজন সংসদ সদস্য আছেন জামাতের, উনি কিন্তু পোশিনের ব্যাপারে একটা আলোচনা তুলেছিলেন, সেটাও কিন্তু পার্লামেন্টে আলোচনার জন্য রাখা হয় নাই। সুতরাং আমাদের এটা হচ্ছে সরকারের নীতির উপর নির্ভরশীল। আমি এখনো মনে করি পোশিন নিয়েও পার্লামেন্টে আলোচনা হওয়া দরকার, এবং মার্কিন চুক্তিটা পার্লামেন্টে রিভিউ হয়ে কোন জায়গায় আমাদের স্বার্থ কোন জায়গায় রক্ষিত হচ্ছে, কোন জায়গায় আমরা, আমার মনে হয় এটা একটা প্রপার প্রস্তাব। শুধু কি আপনার শেখ হাসিনার আমলকে ভুলিয়ে দিয়ে ইউনূস এটা করেছে, ইউনূস সেটা করেছে, বা ইউনূস করেছে, ইউনূসের বিরুদ্ধে লাগেন না কেন? ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন প্রত্যেকদিন ইউনূসের যমুনা ঘেরাও করতে পারছেন, এখন ইউনূসের গ্রামীণ ঘেরাও করেন না কেন? ঠিক আছে না? আমার কথা হচ্ছে আমি ওই প্রসঙ্গটাতে আসি। ভারতের সাথে আমি যেটা মনে করি, যে সমস্ত চুক্তির বিষয় আছে, স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে, স্পেসিফিক যদি কারো কোনো বক্তব্য থাকে, স্পেসিফিক আসা দরকার। আমরা রাজনৈতিক রেটরিক আকারে অনেক কিছু বলেছি, রাজনৈতিক রেটরিক থাকে। আপনি দেখেন, আমরা যে আওয়ামী লীগকে সবসময় বলেছি যে তারা ভারতের দালাল, তারা ভারতের আজ্ঞাবহ সরকার, এটা তো এখন প্রমাণিত হয়েছে। তাদেরকে আশ্রয় দিয়েছে ভারত, তাদেরকে অন্যায়ভাবে লালন পালন করছে ভারত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কথাগুলো আনিস আলমগীর ভাই বললেন, এগুলো সত্য না। সরকার কিন্তু চোখে চোখ রেখে ভূমিকা রেখেছিল বলেই আনিস আলমগীর নিজেও বললেন
যে উনি ইন্ডিয়ার বিরুদ্ধে লিখতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন তার অফিসে, তার মানে কি আওয়ামী লীগের সময় ভারতের বিরুদ্ধে লিখতে গেলে নানা ধরনের সমস্যা হতো, তাই গত 1 বছরে তো সমস্যা হচ্ছে না। ওকে, আমার মনে হয় যে আপনি 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 দেখেছেন সীমান্তে পুশিনের বিরুদ্ধে বিজিবি ভূমিকা রেখেছে, সেখানে সাধারণ মানুষ গিয়ে সাথে দাঁড়িয়েছে। এটাই তো জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ। পরিবর্তনটা এভাবে এসেছে। পরিবর্তনটা হঠাৎ করে হবে না, গ্রাজুয়ালি হবে। আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কারণ ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের ওই যে উনি একটু মানে খোঁচা দিয়ে বললেন যে লাখ লাখ লোক অ্যাপ্লাই করছে, লাখ লাখ লোক মানে আপনার ভিসার জন্য আবেদন করছে, কিছুটা বাংলাদেশকে দেউলিয়াও বলে ফেললেন উনি। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলোকে শুধু ঠেস মেরে শুধু মানে একে অপরের দিকে আঙ্গুল তুলে না বলে, বাস্তবতা কেন আমার 4 লাখ লোক সেখানে ভিসা করতে চাচ্ছে, আমাদের বিজনেসের জায়গাটা থেকে আমার যেই সমস্যাগুলো আছে সেগুলো তো সমাধান করতে হবে। আদার দেন এই মানে একজন আরেকজনের দিকে দোষারোপ ঠিক আছে করে তো মঞ্জু ভাই, আমাদের সমাধানে আমার মনে পৌঁছানো হয় যাবে না। মঞ্জু ভাই, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার।